ইমন খুবই ব্যস্ত দুই কচ্ছপের দৌড় প্রতিযোগিতার আয়োজনে। আনিকা এই বিষয়ে তাকে সাহায্য করছে। মেঝেতে চক দিয়ে দুটো লাইন টানা হয়েছে। কচ্ছপ দুটিকে একসঙ্গে ছাড়া হচ্ছে। দুজনের একজন সোজাসুজি যাচ্ছে, অন্যজন শুরুতেই 90 ডিগ্রি টার্ন করছে। ইমন এবং আনিকা দুজন হাল ছাড়ার পাত্র না, তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে। আনিকা শুকনো মরিচের গুঁড়ো এনে কচ্ছপের দৌড়ের জায়গা ছাড়া অন্য সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। এতে তেমন কোনো লাভ হয়নি। শুকনো মরিচ ছাড়ানো জায়গায় কচ্ছপ যাচ্ছে না ঠিকই, কিন্তু তারা দুজনেই দৌড়ানো বন্ধ করে দিয়েছে। আনিকা বলল, দাঁড়াও, আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিতে মনে হয় কাজ হবে। ইমন আগ্রহের সঙ্গে বলল, কি বুদ্ধি? বুদ্ধিটা এখনও ঠিক মতো জমেনি, মানে হলো মাথায় পুরোপুরি আসেনি, আশি আশি করছে। বুদ্ধি আনার ব্যাপারে আমি কি তোমাকে হেল্প করতে পারি? না, আমি চা বানানো শিখেছি। তুমি কি চা খাবে? চা বানানো কার কাছে শিখেছ? আমার বাবার কাছে। আর কিছু শিখেছ? খিচুড়ি বানানো শিখেছি, তবে সেটা কঠিন। দেখি, চা বানাও তো। সাবধান, আবার হাত পুড়িও না। ইমন আগ্রহের সঙ্গে চা বানাতে গেল। দুই কচ্ছপের দৌড় দেওয়ানোর জন্য মেয়েটার চেষ্টা দেখে সে মুগ্ধ। ছোটদের কোনো কাজে বড়রা কখনোই এত আগ্রহ দেখাবে না। চায়ে চুমুক দিয়ে আনিকা বলল, তুমি তো আসলেই ভালো চা বানিয়েছ। ছোটদের বানানো চায়ে একটা সমস্যা সব সময় থাকে, চা হয় ঠান্ডা। তোমারটা হয়নি। চা কিভাবে গরম বানাতে হয় বাবা শিখিয়েছে। আনিকা বলল, মায়েরা তার ছেলে মেয়েদের অনেক কিছু শেখায়। মায়ের শেখানো কোনো কিছুই ছেলে মেয়েরা মনে রাখে না, বাবারা যা শেখায় তাই মনে রাখে। ইমন বলল, তোমার বাবা তোমাকে কি শিখিয়েছিলেন? পানিতে চাকতি মারা। সেটা কি? একটা চাকতি নিয়ে পুকুরের পানিতে ছুঁড়ে মারা। চাকতিটা এমনভাবে ছুটতে হয় যেন সেটা পানি ছুঁয়ে ছুঁয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যায়। দেখলে মনে হবে একটা ব্যাঙ পানির ওপর লাফ দিয়ে যাচ্ছে। তোমার বাবা এটা তোমাকে শিখিয়েছেন? হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। পুকুর পাড়ে বসে আছি, বাবা এসে উপস্থিত। বাবাকে দেখে খুব ভয় পেলাম, দৌড়ে পালিয়ে যাব ভাবছি। তখন, বাবাকে ভয় পেলে কেন? আমার বাবা অন্য বাবাদের মতো না, উনি কোনো কারণ ছাড়াই তার ছেলে মেয়েদের বকাঝকা করেন। কিন্তু তোমাকে তিনি চাকতি মারা শিখিয়েছেন? হ্যাঁ, তা শিখিয়েছেন। তুমি কি আমাকে শেখাতে পারবে? হ্যাঁ, পারবো। কখন শেখাবে? এখনই শেখাতে পারি। আমার দরকার কয়েকটা চাকতি আর একটা পুকুর। চাকতি এবং পুকুর কোথায় পাওয়া যায়? ঢাকা শহরেই পাওয়া যায়। চলো, রমনা লেকে যাই। কচ্ছপ দুটোকে কি রেখে যাব, না সঙ্গে নিয়ে যাব? আমার মনে হয় সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো হবে। আনিকার পুকুরের চাকতি মারা দেখে ইমন হতভম্ব হয়ে গেল। আসলেই মনে হচ্ছে পানে স্পর্শ করে লাফিয়ে লাফিয়ে একটা ব্যাঙ যাচ্ছে। ইমন বলল, তোমার এবং তোমার বাবা, তোমাদের দুজনের অনেক বুদ্ধি। এটা ঠিক না, আমরা দুজনেই বোকা, বেশ বোকা। আমি একটু কম, আমার বাবা একটু বেশি। পানিতে চাকতি মারা ছাড়া তুমি আর কি জানো? আর কিছু জানি না, তবে গান গাইতে পারি। বাংলা গান? হ্যাঁ, বাংলা গান। শুনবে? শুনবো। আনিকার সঙ্গে সঙ্গে গান শুরু করলো। মদিনাবাসী, প্রেমে হাত ধরো মম। স্কুলের অনুষ্ঠানের পর আনিকা আর গান গায়নি। বহু বছর পর আবার গাইছে। সে নিজেই অবাক হয়ে লক্ষ্য করলো, খুব ভালো গাইছে তো, গলায় সুর আছে, ভালো মতোই আছে। গান গাইতে গাইতে আনিকার চোখ ভিজে গেল। ইমন বলল, তুমি কাঁদছো কেন? আনিকা বলল, গান গাইতে গাইতে আমি কল্পনায় দেখছিলাম আমি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটা পার্কে বসে গান করছি। সবাই খুব মজা করে আমার গান শুনছে। ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এই অদ্ভুত মহিলার কথাগুলি সে বোঝার চেষ্টা করছে, বুঝতে পারছে না। আনিকা বলল, ইমন, আমার গান কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আরেকবার গাও। আনিকার সঙ্গে সঙ্গে গাইতে শুরু করলো। পার্কে লোকজন তেমন নেই। সকাল 10টা-11টার দিকে রমনা লেকে কেউ বেড়াতে আসে না। তারপরেও কিছু লোকজন আছে। তাদের কেউ কেউ কৌতূহলী হয়ে তাকাচ্ছে, কয়েকজন আবার গান শোনার জন্য এগিয়ে আসছে। আনিকা চোখ বন্ধ করে গাইছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইমন খুব অস্বস্তির মধ্যে পড়েছে। এই মহিলা এমন করে কেন কাঁদছে সে বুঝতে পারছে না। তার চেয়েও বড় কথা, তার নিজেরও খুব কান্না পাচ্ছে। রেবেকা এবং শওকত মুখোমুখি বসে আছে। শওকত ভয়ে ভয়ে ছিল। রেবেকা প্রথমেই কঠিন গলায় জিজ্ঞেস করবে, ছেলেকে কার কাছে রেখে এসেছো? সে তা করেনি। শওকত ছেলের জন্মদিনে তাকে নিতে এসেছে শুনে সে সহজভাবে বলল, আমরা দুজন একসঙ্গে উপস্থিত থাকলে ইমন বিব্রত বোধ করবে। সে মাকে খুশি রাখবে না বাবাকে খুশি রাখবে, এটা নিয়ে কনফিউজড হয়ে যাবে।
তাকে নিয়ে আমি অনেক জন্মদিন একা একা করেছি। আজকেরটা তুমি করো। তুমি কি তার জন্য কোনো গিফট কিনেছো? শওকত বলল, না। কি কিনবো বুঝতে পারছি না। সে কি পছন্দ করে? বাচ্চা মানুষ তো, যা দেবে তাই পছন্দ করবে। তবে তুমি তাকে একটা সাইকেল কিনে দিতে পারো। তার সাইকেলের খুব শখ। একা একা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে ভেবে আমি কিনে দেইনি। সাইকেল? হ্যাঁ, তার সাইকেলের খুব শখ। সাইকেল তো সে সঙ্গে করে আমেরিকা নিয়ে যেতে পারবে না। তা পারবে না, সাইকেল থাকবে তোমার কাছে। সেটা খারাপ কি? স্মৃতি থাকলো। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। সাইকেল কেনার মতো টাকা কি তোমার কাছে আছে? আছে। তাহলে তাকে একটা সাইকেল কিনে দাও। অ্যান্ডারসন তোমার ছেলেকে গোপনে বলেছে যে তুমি তাকে একটা সাইকেল কিনে দেবে। অ্যান্ডারসনের কথা সত্যি হয় কি না তা দেখার জন্য ইমন মনে মনে অপেক্ষা করছে। আমি অবশ্যই সাইকেল কিনে দেব। তুমি তোমার নিজের জীবনটা গোছাবার চেষ্টা করো। ভেজিটেবল হয়ে বেঁচে থাকার মানে হয় না। শওকত হাসল। রেবেকা বিরক্ত গলায় বলল, তোমার পাশ কাটানো হাসিটা হাসবে না। তোমার অনেক জিনিসের মতোই তোমার নন কেমিক্যাল হাসিটাও আমার পছন্দ না। সাইকেল কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারো। টাকা আছে। শওকত উঠে দাঁড়ালো। রেবেকাও সঙ্গে সঙ্গে উঠল। শওকত বলল, যাই? রেবেকা বলল, যাও। তোমাকে যে প্রতি রাতে বোবায় ধরতো, সে অসুখটা কি এখনও আছে? আছে। এই অসুখের ভালো চিকিৎসা বের হয়েছে। এটা একটা সাইকোসোমেটিক ব্যাধি। টাইম পত্রিকায় গত অক্টোবর সংখ্যায় এই রোগটার উপর বড় একটা আর্টিকেল বের হয়েছে। আমি টাইম পত্রিকাটা নিয়ে এসেছি। দেব তোমাকে? দরকার নেই। অনেক রাতে ইমন টেলিফোন করলো তার মাকে। তার গলা কাঁদো কাঁদো। গলা শুনে মনে হচ্ছে কিছুক্ষণ আগে সে কেঁদেছে। কান্না শেষ হয়নি, এখনও বুকে জমে আছে। ইমন ফোঁপাতে ফোঁপাতে বলল, বাবা আমাকে সাইকেল গিফট করেছে। রেবেকা বললেন, এটা তো খুবই আনন্দের ঘটনা। অ্যান্ডারসনের সিক্স সেন্স কাজে লেগেছে। আনন্দের ঘটনায় তুমি বোকা ছেলের মতো কাঁদছো কেন? জানি না, কেন জানি আমার শুধু কান্না পাচ্ছে। তুমি কি আমার কাছে চলে আসতে চাও? হ্যাঁ। তোমার বাবাকে বলো, সে তোমাকে দিয়ে যাবে। আচ্ছা। আর একটু ভেবে তারপর বলো। গাড়ি কি পাঠাবো? হ্যাঁ, পাঠাও। পাঠাচ্ছি। লক্ষ্মী সোনা, কাঁদবে না। ছেলের কান্নার শব্দে শওকত বের হয়ে এলো। তার নিজের বুকে একটা ধাক্কার মতো লাগলো। কেন ছেলেটা এমন ব্যাকুল হয়ে কাঁদছে? তার ছোট্ট হৃদয়ে কী এত কষ্ট? শওকত বলল, বাবা, কি হয়েছে? ইমন ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি জানি না কি হয়েছে। আমি কনফিউজড। কেন বাবা? ইমন নিজেকে সামলাতে সামলাতে বলল, আমি কেন তোমাদের দুজনের সঙ্গে থাকতে পারছি না এটা ভেবে কনফিউজড। কাছে আসো, তোমাকে আদর করে দিই। ইমন শান্ত গলায় বলল, না, প্লিজ ডোন্ট টাচ মি। কিছুক্ষণ আগে গাড়ি এসে ইমনকে নিয়ে গেছে। সে কোনো স্মৃতিচিহ্ন রেখে যায়নি। মার কাছ থেকে আসার সময় যা যা নিয়ে এসেছিল খুব গুছিয়ে প্রতিটি জিনিসই তার ব্যাকপ্যাকে ভরেছে। শওকত ভেবেছিল পাজেরো জিপ স্টার্ট নিয়ে যখন সামনে যেতে থাকবে তখন ইমন জানালা দিয়ে মাথা বের করে একবার হলেও হাত নাড়বে। বিদেশি বাচ্চাদের মতো বাই বা এ জাতীয় কিছু বলবে, তা সে বলেনি। জানালা দিয়ে মাথাও বের করেনি। শিশুদের মনোজগৎ আলাদা। তারা তাদের ক্ষুদ্র হৃদয় দিয়ে অনেক হিসাব নিকাশ করে। সেই হিসাব নিকাশের রহস্য বড়রা বুঝতে পারে না। ইমন চলে যাবার পর শওকতের নিজেকে ভারমুক্ত মনে হলো। যেন এই কদিন মাথার উপর একটা অদৃশ্য চাপ ছিল। এখন সে চাপটা নেই। মানুষ হিসাবে সে এখন মুক্ত মানুষ। শুধু একটা সমস্যা হচ্ছে, বাসাটা হঠাৎ জনমানব শূন্য মনে হচ্ছে। যেন এই বাসায় কিছুদিন আগেও অনেক লোক বাস করত, এখন কেউ নেই। আবার পুরনো অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। শওকত ঘর তালা বন্ধ করে বের হলো। একা একা কিছুক্ষণ হাঁটবে। বাড়ি ফেরার কোনো তাড়া নেই। একসময় ফিরলেই হলো। তৌফিকের বাসায় যাওয়া যায়। ছবি এঁকে সে খুব নাম করেছে। জাপান ন্যাশনাল মিউজিয়ামে তৌফিকের একটা পেন্টিং আছে। প্রায়ই শোনা যায় পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার ছবির শো হচ্ছে। হঠাৎ খ্যাতিতে তৌফিক বদলে গেছে কিনা দেখে আসা যায়। বছর 6 আগেও তৌফিকের সঙ্গে দেখা হওয়া ছিল আতঙ্কজনক ব্যাপার। তৌফিক অবধারিতভাবেই জাপটে ধরে বলবে, দোস্ত, পকেটে যা আছে সব দিয়ে দে, আমার অবস্থা ভয়াবহ। সেই তৌফিক ধানমন্ডিতে বিশাল ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে ছবি আঁকার স্টুডিওটাও নাকি দর্শনীয়। রাস্তায় নেমে তৌফিকের বাসায় যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে শওকত টেলিফোনের দোকানে ঢুকে গেল। ইমন বাড়িতে ঠিকমতো ফিরেছে কিনা জানা দরকার। রেবেকাই টেলিফোন ধরল। কিছু জিজ্ঞেস করার আগেই রেবেকা বলল, ইমন ঠিকমতো ফিরেছে। তুমি কি কথা বলবে ইমনের সঙ্গে? শওকত বলল, ইমন কি করছে? লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছি।
শরবত খাচ্ছে। তোমরা নিউ ইয়র্ক কবে যাবে? টিকিটের উপর নির্ভর করছে। টিকিট পেলেই চলে যাব। যাবার তারিখটা কি জানাবে? জানাবো। তোমার কি কোনো ফোন নাম্বার আছে যেখানে জানাতে পারি? না, নেই। লোক পাঠিয়ে খবর দেব। রাখি তাহলে। রেবেকা টেলিফোন রেখে দেবার পর শওকতের মনে হলো ইমনের সঙ্গে তো কথা বলা হলো না। সে কি আবার টেলিফোন করে ইমনকে চাইবে? তেমন কোনো বিশেষ কথাও তো নেই যে এই মুহূর্তেই বলতে হবে। কেমন আছো ইমন? এখন কি করছো? মাকে দেখে ভালো লাগছে? এর বাইরে তো আর কিছুই জিজ্ঞেস করার মতো নেই। শওকত আনিকাকে টেলিফোন করলো। আনিকা ঘুম ঘুম গলায় বলল, কি ব্যাপার? শওকত বলল, কয়টা বাজে? আনিকা বলল, কয়টা বাজার জন্য টেলিফোন করেছো? 10টা 25। বলো কি, এত রাত হয়েছে? ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ। তাহলে রাখি, পরে কথা হবে। ঘুম যখন ভাঙিয়ে দিয়েছ, কথা বলো। ছেলে কোথায়? মার কাছে চলে গিয়েছে। একা একা লাগছে, সেই জন্যই টেলিফোন? হয়তো বা। চলে যাবার সময় ছেলে কি কান্নাকাটি করেছে? না। তোমার ছেলে খুব শক্ত। তুমি বোধহয় জানো না সে আমাকে খুব পছন্দ করেছে। জানি, সে বলেছে। কি বলেছে? অদ্ভুত কথা বলেছে। সে বলেছে আনিকার গানের গলা ক্রিস্টাল গেইলের চেয়েও ভালো। ক্রিস্টাল গেইলকে? আমি জানি না কে। আমেরিকান কোনো পপ সিঙ্গার হবে। আমাকে এমন অনুরোধ করেছে তোমার একটা গানের সিডি যেন তাকে দেই। তুমি যে গান গাইতে পারো তাই তো আমি জানি না। জানার চেষ্টা করনি বলে জানো না। আশেপাশের মানুষদের প্রতি তোমার কৌতূহল খুব কম। হয়তো কম। ভাত খেয়েছো? না। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। সম্ভব হলে আমি এসে তোমাকে ভাত খাইয়ে যেতাম। বুঝতেই পারছো সেটা সম্ভব না। বুঝতে পারছি। আজ রাতে খামার মালিকের সঙ্গে চাইনিজ খেয়েছি। তার সঙ্গে চাইনিজে যাওয়ার ব্যাপারটা না থাকলে আমি আসতাম। আমার সিক্স সেন্স বলছিল তোমার ছেলে সন্ধ্যাবেলায় চলে যাবে। ভালো কথা। খামার মালিকের সঙ্গে চাইনিজ খাওয়ায় তুমি রাগ করনি তো? রাগ করবো কেন? ভদ্রলোককে আমার পছন্দ হয়েছে। সামান্য বোকা, সেটা কিছু না। ভদ্রলোক এমন ভাব করছিলেন যেন তিনি অতি তুচ্ছ একজন, আর আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদুষী, রূপে মিস এশিয়া। ভালো তো। কিছু কিছু মানুষ আছে যারা প্রেমিক হিসাবে মোটেই ভালো না, কিন্তু স্বামী হিসাবে অসাধারণ। আদর্শ স্বামী, আদর্শ পিতা। প্রেমিকরা আদর্শ স্বামী হয় না? হয় না। তারা আদর্শ স্বামী যেমন হয় না, আদর্শ পিতাও হয় না। তোমার নিজের কথাই ধরো, তুমি কি আদর্শ পিতা? না। আমার কথায় রাগ করলে? না। প্লিজ, রাগ করো না। তোমাকে রাগানোর জন্য আমি কিছু বলছি না। তুমি অসহায় একজন মানুষ। অসহায় মানুষকে রাগাতে নেই। অসহায় মানুষকে কি করতে হয়? করুণা? হ্যাঁ। এরা করুণা ভিক্ষা করে জীবন পার করে দেয়। করুণা পেতে পেতে এরা অভ্যস্ত হয়ে যায়। তখন করুণা না পেলে তাদের ভালো লাগে না। তুমি কি খামার মালিককে বিয়ে করার কথা ভাবছো? একেবারেই যে ভাবছি না তা না। রাতে যখন ঘুমোতে গেছি তখন মনে হয়েছে আগের চ্যাপ্টারটা ফেলে দিয়ে নতুন একটা চ্যাপ্টার লেখা শুরু করলে কেমন হয়। আমার মতামত চাও? আমি কিভাবে আমার জীবন সাজাবো সেটা আমি ঠিক করব। অন্যের মতামত নেব কেন? এখন বাসায় যাও, খাওয়া দাওয়া করে ঘুমাও। আনিকা, আমার ছেলে তোমার জন্য একটা গিফট রেখে গেছে। একদিন এসে নিয়ে যাবে? কি গিফট? এক মুঠো পার্ল। সে মোমবাতি দিয়ে পার্ল বানিয়েছে। তোমার ছেলের মতো শান্ত বুদ্ধির ছেলে আমি আমার জীবনে দেখিনি। আমার জীবনে অনেক হতাশা আছে। তোমার ছেলেকে দেখে আরেকটা হতাশা যুক্ত হয়েছি। সেটা কি? আমার কোনো দিন এরকম একটা ছেলে হবে না। কেন হবে না? অবশ্যই হবে। আনিকা হঠাৎ বলল, তোমার সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগছে না, রাখি। শওকত বাসায় ফিরল না। রাত 11:30টার সময় তৌফিকের বাসার দরজায় কলিং বেল বাজালো। তৌফিক নিজেই দরজা খুলে দিল। উল্লাসিত গলায় বলল, আরে তুই, দ্য গ্রেট তালব বসো। তৌফিক শওকতকে ডাকে তালব বসো। এই তালব বসো নাকি শওকতের তালব বসো না, শালার তালব বসো। শওকত বলল, আছিস কেমন? চমৎকার আছি। বাসায় পার্টি চলছে। তরল নেশা, বায়বীয় নেশা, সব ব্যবস্থাই আছে। তুই খুব ভালো সময় এসেছিস। 12টা 1 মিনিট থেকে বাঁশি শুরু হবে। ওস্তাদ মিনু খান এসেছেন। নাম শুনেছিস মিনু খানের? না। বলিস কি, তুই কোন ভুবনে বাস করিস যে মিনু খানের নাম জানিস না? জমজমাট পার্টিতে ঢুকে শওকত অস্বস্তির মধ্যে পড়ে গেল। অপরিচিত সব নারী পুরুষ, তাদের চোখের দৃষ্টি ঘোর লাগা, গলার স্বর জড়ানো। তৌফিক শওকতকে পরিচয় করিয়ে দিল। হলেও হতে পারত মহান শিল্পী, দ্য গ্রেট তালব্যস্য।
একসঙ্গে 25-30 জন চেঁচিয়ে বলল, চিয়ার্স। কেউ একজন হাতের গ্লাস দেয়ালে ছুঁড়ে ফেলল। এ জাতীয় পার্টিতে আনন্দমাত্রা অতিক্রম করলে গ্লাস ভাঙতে হয়, তাই নিয়ম। রাত 12টা 1 মিনিটে ওস্তাদ মিনু খান বাঁশিতে বেহাগ বাজাতে শুরু করলেন। তৌফিক বড় একটা ক্যানভাসের সামনে রং তুলি নিয়ে বসল। বেহাগের সুর সে ক্যানভাসে আনবে, এই উদ্দেশ্যেই আজকের পার্টি। বাঁশিতে বেহাগ বাজছে, তৌফিক ব্রাশ টানছে। তার ব্রাশের টানে কোনো দ্বিধা নেই, যেন সে জানে সে কি করছে। শওকত ঘরের এক কোণায় বসে আছে। তৌফিকের শক্ত হাতে ব্রাশ টানা দেখতে তার ভালো লাগছে। 17-18 বছরের অত্যন্ত রূপবতী এক তরুণী এসে শওকতকে বলল, আপনি শুধু হাতে বসে আছেন, এটা কেমন কথা? খুব ভালো রেড ওয়াইন আছে, পর্তুগিজ, এনে দেব? শওকত বলল, না, আমার শরীর খারাপ। আপনার কি হয়েছে? আমি একজন মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ। তাই নাকি? মানসিক ব্যাধিগ্রস্ত কোনো মানুষের সঙ্গে এর আগে আমি কখনো গল্প করিনি। আপনার সঙ্গে কি গল্প করতে পারি? হ্যাঁ, পারেন। আচ্ছা বলুন তো, বাঁশির সুর কি কোনো পেইন্টার তার ক্যানভাসে ধরতে পারেন? দুটো দুরকম জিনিস। কোন অর্থে দুরকম? সুর এবং রং আলাদা অর্থে? আপনি সত্যি জবাবটা জানতে চান? আপনার কি মনে হয় আমি সত্যি জবাবটা জানতে চাই না? শওকত বলল, আপনি জবাবটা শুনতে চাচ্ছেন না। আপনার কথা বলতে ভালো লাগছে বলেই আপনি কথা বলছেন। মেয়েটা উঠে চলে গেল। শওকতেরও উঠে যেতে ইচ্ছে করছে, আবার ছবিটা কি দাঁড়ায় সেটাও দেখতে ইচ্ছা করছে। শওকতের মনে হলো ইমনকে এই অনুষ্ঠানে নিয়ে এলে সে মজা পেত। একজন বাঁশি বাজাচ্ছে, আর একজন সেই বাঁশির সুর ক্যানভাসে ধরতে চেষ্টা করছে। ছোটদের অদ্ভুত জগতে এই ঘটনা অতি রোমাঞ্চকর। ওস্তাদ বাঁশি ভালো বাজাচ্ছেন। ছবি তত ভালো হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। নীল রঙের নানান শেড পড়ছে। বেহাগের রং কি নীল? শওকত ভাই, একা একা ঝিম ধরে বসে আছেন কেন? আমাকে চিনতে পারছেন? স্কার্ট পরা লাল চুলের এই মহিলাকে চেনা যাচ্ছে না, তবে গলার স্বর চেনা, মিষ্টি গলা। আমি রুমা। ও আচ্ছা, রুমা ভাবি। আমি চিনতে পারিনি। ঘরে ঢোকার পর থেকে মনে মনে খুঁজছিলাম তৌফিকের বউ কোথায়। রুমা বলল, চিনতে পারার কথাও না। আয়নায় যখন নিজেকে দেখি খুবই অচেনা লাগে। চুলের রং করিয়েছি, থ্যাবড়া নাক ছিল। 3000 পাউন্ড খরচ করে নাক ঠিক করেছি। নাক ঠিক হয়েছে না? আপনি আর্টিস্ট মানুষ, আপনি ভালো বলতে পারবেন। শওকত বলল, ভাবি, আমি এখন আর্টিস্ট না। আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি। ছাড়লেন কেন? ভালো লাগে না। বাঁশির সুরের সঙ্গে ছবি আঁকার ব্যাপারটা আপনার কেমন লাগছে? তেমন ভালো লাগছে না। সময়ের সঙ্গে সঙ্গে আর্টের ফর্ম বদলাবে। অনেক পপ জিনিস ঢুকে যাবে। আর্টকে জনপ্রিয় করার জন্য এর প্রয়োজনীয়তা আছে। আছে হয়তো। হয়তো বলবেন না ভাই, নিশ্চয়ই আছে। আগে ক্রিকেট খেলা হতো 5 দিন, এখন হচ্ছে ওয়ানডে। সময়ের সঙ্গে সব কিছুকেই তাল মিলিয়ে চলতে হবে। শওকত হাসল। রুমা ভাবির মতো 100% খাঁটি বাঙালি মেয়ের তর্ক করার ভঙ্গিতে কথা বলা দেখতে মজা লাগছে। ভাই, আপনার হাত খালি কেন? অন্য কিছু খান। শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে, শ্যাম্পেন খান। আমার সঙ্গে গ্লাস ঠোকাঠুকি করে শ্যাম্পেন খেতে হবে। নিয়ে আসি। আজ আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি? আজ আমাদের বিয়ের দিন। আপনি কেন ভুলে গেলেন? আমরা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম। আপনি সাক্ষী ছিলেন। আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না। আপনি আমাদের 300 টাকা দিলেন। মনে পড়েছে? ঘটনাটা মনে পড়েছে। কত টাকা দিয়েছিলাম মনে নেই। আমার মনে আছে। টাকাটা আপনি দিয়েছিলেন আমার হাতে। কি কষ্টের দিন যে গেছে। পুরনো দিনের কথা আমার অবশ্য মনে পড়ে না। অ্যালকোহল বেশি খেয়ে ফেললে তখন মনে আসে। ভাই, আনি আপনার জন্য এক গ্লাস শ্যাম্পেন? আনুন। আপনার বন্ধু স্পেনে একটা ফ্ল্যাট কিনেছেন। ওইসব দেশে বাড়িঘর কেনা খুব সহজ। সামান্য কিছু ডাউন পেমেন্ট করলেই কেনা যান। একবার আসুন না স্পেনে। আপনাদের মতো আর্টিস্টদের জন্য ইন্টারেস্টিং জায়গা। শওকত আবারও হাসল। পার্টি তার ভালো লাগতে শুরু করেছে। ঘরের আলো কমিয়ে দেয়া হয়েছে। ওস্তাদ বংশীবাদক ভালো বাজাচ্ছেন। নিমন্ত্রিত অতিথিরা ছোট ছোট দলে ভাগ হয়ে নিচু গলায় গল্প করছেন। মাঝে মাঝে গ্লাসের টুংটাং শোনা যাচ্ছে। মনে হচ্ছে বিদেশি কোনো ছবির দৃশ্য। মন্দ কি? শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে শওকত প্রায় ফিসফিস করে বলল, এইখানে এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটে দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, অনেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। রুমা তার হাতে গ্লাস ধরিয়ে দিয়ে চলে গেছে। একের পর এক কবিতা আবৃত্তি করলেও এখন আর কেউ সরু চোখে তার দিকে তাকাবে না।
শওকত কবিতা মনে করার চেষ্টা করছে, মনে পড়ছে না। শওকত ঘোর লাগা মাথায় অনেক রাতে বাড়ি ফিরল। ঘুমে চোখ জড়িয়ে আসছে, আবার ঘুম আসছে না, এমন অবস্থা। এই অবস্থার সুন্দর একটা ইংরেজি নাম আছে, নামটা মনে আসছে না। ইমন বাসায় থাকলে তাকে জিজ্ঞেস করা যেত। ইমন নেই, আবার কি তাকে কখনো পাওয়া যাবে? 5, 7, 8 বছর পর হয়তো সে এলো। তখন যদি বলা হয়, হ্যালো বেবি, চা বানানো মনে আছে? খুব কড়া করে 1 কাপ চা বানাও, দুধ চিনি সবই বেশি দেবে। ইমনের আর না আসাই ভালো। অভ্যস্ত জীবনে হঠাৎ ঘূর্ণির কোনো প্রয়োজন নেই। সবাই সবার নিজের জীবনে থাকুক। প্রতিটি জীবন নদীর মতো, একটা নদীর সঙ্গে আরেকটা নদীর মিলেমিশে যাওয়া খুব খারাপ ব্যাপার। শওকত রাত 3:30টায় মগ ভর্তি করে চা বানালো। ঘুমানোর আগে কড়া 1 কাপ চা খেলে তার ঘুম ভালো হয়। আজ এমনিতেই ভালো ঘুম হবে, তারপরে অভ্যাস ঠিক রাখা। মানুষ এমন এক প্রাণী যে যে কোনো মূল্যে তার অভ্যাস ধরে রাখার চেষ্টা করে। সব কিছু চলে যাক, শুধু অভ্যাসটা থাকুক। ঘুম আসছে না। অনেকদিন পর অনিদ্রা ব্যাধি তাকে ধরেছে। আধ্যাত্মিক মানুষদের ব্যাধি অ্যাপিলেপসি, আর সৃষ্টিশীল মানুষদের ব্যাধি অনিদ্রা। সে এখন কোনো সৃষ্টিশীল মানুষ না, সে একজন হাবুগাবু মানুষ। হাবুগাবুরা খায় দায়, বাথরুমে যায়, রাতে আরাম করে ঘুমায়। জানালায় দিনের আলো ঢোকার পর শওকত ঘুমোতে গেল। পাশাপাশি দুটো বালিশ, একটা তার জন্য, আরেকটা ইমনের জন্য। ইমনের বালিশের এখন আর কোনো প্রয়োজন নেই, এই বালিশ সরিয়ে ফেলা ভালো। স্মৃতির মতো অস্পষ্ট বায়বীয় কোনো বিষয় জমা রাখতে নেই। শওকত ইমনের বালিশটা তুলে নিজের মাথার নিচে রাখতে গিয়ে দেখল বালিশের নিচে ক্রিসমাস ট্রি আঁকা খাম, খামের উপর বাংলায় লেখা বাবা। ভেতরের কার্ডটা ইংরেজিতে লেখা, ক্রিসমাসের অভিনন্দন। কার্ডের সাদা পৃষ্ঠায় ইমন আবার সবুজ পেন্সিল দিয়ে গুটি গুটি করে ইংরেজিতে 8-9 লাইন লিখেছে। ইংরেজির বাংলা তর্জমা অনেকটা এরকম: আমি কল্পনায় ভেবে রেখেছিলাম তুমি কেমন, কল্পনার সঙ্গে মোটেও মিলেনি। তুমি কল্পনার বাবার চেয়েও অনেক বেশি ভালো। তুমি ছবি আঁকা ভুলে গেছো কেন? ছোটরা অনেক কিছু ভুলে যায়, বড়রা তো ভোলে না। তুমি কেন ভুলে গেলে? ইমন খুব আগ্রহ নিয়ে কি যেন আঁকছে। এলিয়েনের ছবি হবার সম্ভাবনা। শিশুরা একটি বয়সে এলিয়েনের ছবি আঁকতে পছন্দ করে। আমেরিকান শিশু মনস্তত্ত্ববিদরা বিষয়টা নিয়ে নানান গবেষণা করেছেন। গবেষণার ফলাফল পত্রপত্রিকায় প্রকাশিতও হচ্ছে। মোটামুটি একটা সিদ্ধান্তে আসা হয়েছে যে এলিয়েনদের ছবি আঁকা শিশুদের মনোজগতের এলিয়েনেশনের সঙ্গে সম্পর্কিত না। রেবেকা ছেলের পাশে এসে বসলেন। ইমন মার দিকে তাকিয়ে হাসল। আবারও ছবি আঁকায় ফিরে গেল। ছবি আঁকায় ছেলের ঝোঁক ভালো আছে। জেনেটিক কোনো কারণ আছে কি? বাবার ছবি আঁকা চলে এসেছে ছেলের মাঝে। হ্যালো ইমন। হ্যালো। বাবার কাছে এই কয়দিনে কি করলে? কিছুই তো বললে না। কিছু করিনি। কিছুই করনি? গল্প করার মতো কিছু করিনি। ঘরে বসে সময় কাটিয়েছ? হুম। বাবার ছবি আঁকা দেখেছ? না। দেখনি কেন? বাবা ছবি আঁকা ভুলে গেছে। তোমার বাবা তোমাকে এ কথা বলেছে? হ্যাঁ। তুমি জিজ্ঞেস করনি কেন? একটা মানুষ এত সুন্দর ছবি আঁকতো, সে ছবি আঁকা কি করে ভুলে গেল? ইমন জবাব দিল না। তার চোখ মুখ খানিকটা শক্ত হয়েছে, লক্ষণ ভালো না। সে মনে হচ্ছে আর কোনো প্রশ্নের জবাব দেবে না। তাকে সহজ করার বুদ্ধি হচ্ছে আর কোনো প্রশ্ন না করে নিজের মনে বকবক করে যাওয়া। রেবেকা এখন যদি অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলে, তাহলে ইমনের মুখের চামড়ার শক্ত ভাঁজ কোমল হতে শুরু করবে। রেবেকা গল্প শুরু করলেন। তোমার বাবার স্পেশালিটি কী ছিল জানো? পেন্সিল পোর্ট্রেট। সে কি করতো শোনো। হাতে একটা পেন্সিল নিত, যার পোর্ট্রেট আঁকতে হবে তার দিকে 5-6 মিনিট তাকিয়ে থাকতো। তারপর অতি দ্রুত ছবিটি আঁকতো। যখন আঁকতো তখন আর কোনো দিকে তাকাতো না। তার পোর্ট্রেট আঁকার দৃশ্য দেখতে পারলে তুমি মজা পেতে। দেখলে মনে হবে কাগজে ঝড় উঠেছে। কিছুক্ষণ পর পর পটপট শব্দ। ইমন আগ্রহ নিয়ে বলল, পটপট শব্দ কেন মা? পেন্সিলের শীষ ভাঙার শব্দ। সে এত জোরে পেন্সিল টানতো যে পেন্সিলের শীষ ভেঙে যেত। এই জন্য পোর্ট্রেট করার সময় সে হাতের কাছে এক গাদা পেন্সিল রাখত। বাবা কি তোমার কোনো পোর্ট্রেট করেছে? একটা করেছে। সেটা কোথায়? আমার কাছে আছে। এখানে না, নিউ জার্সির অ্যাপার্টমেন্টে। যেদিন তুমি বিয়ে করবে সেদিন তোমাকে এই ছবিটা সুন্দর একটা ফ্রেমে বাঁধিয়ে গিফট করব। ইমন, তুমি বিয়ে করবে না? করব। কীরকম মেয়ে বিয়ে করবে বলো তো দেখি। বাবাকে একবার বলেছি, আবার বলতে ইচ্ছে করছে না। রেবেকা বিস্মিত হয়ে বললেন, তাহলে তো তুমি তোমার বাবাকে অনেক গোপন কথা বলেছ। আমি যতদূর জানি মিস্টার অ্যান্ডারসনকেও তুমি অনেক গোপন কথা বলো, তাই না? হ্যাঁ।
মিস্টার অ্যান্ডারসন আর তোমার বাবা, এই দুজনের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ হয়েছে? ইমন ছবি আঁকা বন্ধ করে মার দিকে তাকালো। শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি আগে বলো, তারপর আমি বলবো। রেবেকা ইমনের মতোই শান্ত গলায় বলল, তোমার বাবা ভালো। ইমন সঙ্গে সঙ্গে বলল, তাহলে তুমি বাবাকে বাদ দিলে কেন? রেবেকা জবাব না দিয়ে ছেলের দিকে তাকালেন। ইমন মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জবাব শুনতে চায়। শিশুরা মাঝে মাঝে শক্ত অবস্থান নিতে পারে। রেবেকা ছোট্ট নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, কিছু ব্যাপার আছে বড়দের, ছোটরা সেই ব্যাপারগুলো বুঝতে পারে না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। তোমার বাবা অবশ্যই ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে আমার মনের মিল হয়নি। মনের মিল না হলে দুজন মানুষ একসঙ্গে থাকতে পারে না। বুঝতে পারছো? না। তোমার স্কুলে একজন স্টুডেন্ট আছে না, বব নাম? ববের সঙ্গে কি তোমার ভাব আছে? সে খুবই দুষ্ট। তুমি একবার তার কাঁধে কামড় দিয়ে রক্তারক্তি করেছো। তুমি যেমন বলছো বব দুষ্ট, ঠিক একইভাবে বব তার মাকে বলেছে তুমি দুষ্ট। এখন বলো, তোমরা দুজন কি একসঙ্গে থাকতে পারবে? না। আমার এবং তোমার বাবার ব্যাপারটাও সেরকম। মিস্টার অ্যান্ডারসনের সঙ্গে কি তোমার মনের মিল হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাকে তো তুমিও খুব পছন্দ করো, করো না? হ্যাঁ। যাকে তুমি পছন্দ করতে পারো তাকে তো আমিও পছন্দ করতে পারি, পারি না? হ্যাঁ, পারো। তাহলে তুমি কাঁদছো কেন? ইমন চোখ মুছতে মুছতে বলল, আই এম সরি। শুধু শুধু কাঁদবে না। ইমন, কান্না বন্ধ করো। ইমন প্রাণপণ চেষ্টা করলো কান্না বন্ধ করতে। রেবেকা বলল, তুমি যদি আরও কিছু বলতে চাও বলতে পারো। কিছু কি বলতে চাও? চাই। বলো। আমি খুব মন দিয়ে তোমার কথা শুনবো, তোমার প্রশ্নের জবাব দেব। ইমন কান্না থামানোর চেষ্টা করতে করতে বলল, মা, আমরা চারজন কি একসঙ্গে থাকতে পারি? রেবেকা অবাক হয়ে বললেন, চারজন মানে? কোন চারজন? ইমন বলল, তুমি, বাবা, মিস্টার অ্যান্ডারসন এবং আমি। না ইমন, এটা সম্ভব না। তবে তুমি যদি তোমার বাবার সঙ্গে থাকতে চাও, আমি সেই ব্যবস্থা করতে রাজি আছি। আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে চলে যাব। থাকতে চাও বাবার সঙ্গে? ইমন না সূচক মাথা নাড়ল। সে তার বাবার সঙ্গে থাকতে চায় না। রেবেকা বললেন, ইমন, বাথরুমে যাও, চোখে মুখে পানি দিয়ে আসো। ইমন বাধ্য ছেলের মতো বাথরুমে ঢুকলো। বাথরুমের দরজা বন্ধ, কল ছাড়া হয়েছে। রেবেকা শুনতে পাচ্ছেন পানির শব্দের সঙ্গে ছেলের কান্নার শব্দ মিশে যাচ্ছে। তিনি বিড়বিড় করে বললেন, আহারে আমার বাবু, আহারে। মতিউর রহমান হাউমাউ করে কাঁদছেন। মনোয়ারা কাঁদছেন। তাদের জীবনে আজ আনন্দের একটা দিন। এই আনন্দে শব্দ করে কাঁদা যায়। কিছুক্ষণ আগে আনিকার বিয়ে হয়েছে। 3 লক্ষ টাকা কাবিন, 50,000 টাকা উসুল। আনিকার লাল রঙের বেনারসি পরেছে। তাড়াহুড়া করে শাড়ি কেনা হয়েছে, ব্লাউজ বানানো সম্ভব হয়নি। আনিকা পুরনো ব্লাউজ পরেছে। শাড়ি দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছে যে ব্লাউজ দেখা যাচ্ছে না। লাল শাড়িতে এলোমেলো সাজেও আনিকাকে সুন্দর লাগছে। মনে হচ্ছে তার বয়স অনেক কমে গেছে। মিতুর স্বামী ক্যামেরা হাতে ঘুরছে। প্রচুর ছবি তোলা হচ্ছে। বাবা মার মাঝখানে আনিকা, বরের সঙ্গে আনিকা। বর আনিকাকে শরবত খাওয়াচ্ছে, তার ছবি। কাজী সাহেব দোয়া পড়ছেন, তার ছবি। সবাইকে খেজুর দেয়া হচ্ছে, তার ছবি। এক পর্যায়ে আনিকা বলল, শওকত ভাইয়ের সঙ্গে আমি একটা ছবি তুলব। দীর্ঘদিন পর শওকতকে এসে শওকত না ডেকে শওকত ভাই ডাকল। ছবি তোলা হলো। আনিকা বলল, শওকত ভাই, আমি যে সত্যি সত্যি বিয়ে করে ফেলবো তা বোধহয় ভাবেননি। শওকত বলল, না, ভাবিনি। আজ যে তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান তাও ভাবিনি। অবাক হননি? হ্যাঁ, হয়েছি। আমি যখন খুব জরুরি খবর পাঠালাম ইমনের বানানো মোমের মুক্তো নিয়ে চলে আসুন, তখন নিশ্চয়ই কিছু বুঝতে পারেননি। বুঝতে পারিনি। আনিকা বলল, আমি ভেবে রেখেছিলাম বিয়ে যখন পড়ানো হবে তখন আমি গলায় মুক্তোর মালা পরব। সমস্যা হলো এই মুক্তোগুলো দিয়ে মালা গাঁথা যায় না। সুই ঢোকাতে গেলেই মুক্তো ভেঙে যায়। আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন তো কি করে মালা গাঁথা যায়। সে কি দেশে আছে না চলে গেছে? দেশে আছে। আগামীকাল রাত 3টায় চলে যাবে। তার টেলিফোন নম্বর দিন, আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল, আমি যখন বিয়ে করব আমি তাকে জানাবো। সে যখন বিয়ে করবে সে আমাকে জানাবে। আমরা দুজন দুজনের বিয়েতে উপস্থিত থাকব। শওকত টেলিফোন নাম্বার দিল। আনিকা বলল, আপনি আমার বরের সঙ্গে কথা বলুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো। আরেকটা কথা, আপনি কিন্তু না খেয়ে যাবেন না। আজকের রান্না আমি নিজে রেঁধেছি। জীবনে কখনো শুনেছেন কোনো মেয়ে তার নিজের বিয়ের রান্না নিজে রেঁধেছে? না, শুনিনি। এখন বুঝতে পারছেন তো আমি খুব অন্যরকম একটা মেয়ে? বুঝতে পারছি।
সিন্দাবাদের ভূত ঘাট থেকে নেমে গেছে। নিজেকে হালকা লাগছে না শওকত ভাই? শওকত কিছু বলল না। আনিকা বলল, সবার সঙ্গে বসে থাকতে যদি আপনার অস্বস্তি লাগে, আপনি মিতুর ঘরে বসতে পারেন। মিতুর ঘর খালি আছে। কিংবা আপনি রাগ চৌকিতেও বসতে পারেন। রাগ চৌকিও খালি। শওকত বলল, তুমি আমাকে নিয়ে ব্যস্ত হইও না, আমি ভালো আছি। আনিকা বলল, ভালো থাকলেই ভালো। আজ একটা শুভ দিন। আমি চাই শুভ দিনে সবাই ভালো থাকুক। ঘরোয়াভাবে বিয়ে। বরের কয়েকজন আত্মীয় স্বজন এসেছে। মিতু তার শ্বশুর এবং স্বামীকে নিয়ে এসেছে। বাইরের লোক বলতে শুধু শওকত। শওকত বারান্দায় রাগ চৌকিতে বসতে গিয়ে দেখে মধ্যবয়স্ক এক লোক ফুটফুটে একটা মেয়ে নিয়ে রাগ চৌকিতে বসে আছে। সেই লোক শওকতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল, স্যার ভালো আছেন? শওকত বিস্মিত হয়ে বলল, ভালো আছি। আপনাকে কিন্তু চিনতে পারছি না। আমার নাম আকবর। এটা আমার মেয়ে। নাম উজ্জ্বলা। এখন চিনেছেন? না। আকবর গলা নামিয়ে বলল, আপনাকে আর আপাকে মগবাজার কাজী অফিসে নিয়ে গিয়েছিলাম। আপার সঙ্গে আপনার বিয়ের কথা ছিল। ও আচ্ছা, আপনি সেই লোক? আকবর বলল, আপা আমাকে খুবই স্নেহ করেন। হঠাৎ ওনার বিয়ে ঠিক হয়ে গেল। উনি আমাকে মোবাইলে খবর দিলেন। উনার কাছে আমার মোবাইল নম্বর ছিল। ভালো তো। আপনার কিছু লাগলে আমাকে বলবেন, ব্যবস্থা করব। আমি এই বাড়ির ঘরের মানুষের মতো। চা খাবেন? আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। আপনি বিশ্রাম করেন, আমি কাজকর্মের অবস্থা দেখি। আপার কোনো ভাই না থাকায় সমস্যা হয়েছে। বিয়ে শাদির মতো অনুষ্ঠানে কাজকর্ম করতে পারে এমন পুরুষ মানুষ দরকার। আকবর তার কন্যাকে নিয়ে চলে যাবার পরপর আনিকার বর জামাল এসে পাশে বসল। শওকত বলল, একদিন আমি আপনার খামার বাড়ি দেখতে যাব। জামাল বলল, অবশ্যই যাবেন। রাতে থাকবেন। শহর থেকে যেসব গেস্টরা যান তাদের জন্য রেস্টরুমের মতো বানিয়েছি। 3টা ঘর আছে। একটা এসি লাগানোর ব্যবস্থা রাখা আছে। এখনো লাগানো হয়নি। গণ্ডগ্রামে এসি দেয়া ঘর? ভালো তো। আপনার দেখতে ভালো লাগবে। গেস্ট হাউসের সামনে ফুলের বাগান সম্পূর্ণ আমার নিজের হাতে করা। মালি অবশ্য আছে। জামাল ছেলেটাকে শওকতের পছন্দ হলো। তার চোখে স্বপ্ন আছে। জীবনের লক্ষ্য স্থির করে সে এগোচ্ছে। এ ধরনের ছেলেরা সহজে লক্ষ্যভ্রষ্ট হয় না। শওকত ভাই, আপনার কথা আমি আমার স্ত্রীর কাছে অনেক শুনেছি। একদিন যদি গ্রামে আসেন খুব খুশি হব। শওকত হাসল। 15 মিনিট হয়নি বিয়ে হয়েছে। এখনই সে এমনভাবে বলছে আমার স্ত্রী যে শুনতে ভালো লাগছে। এত অহংকার নিয়ে আমার স্ত্রী বোধহয় এর আগে কেউ বলেনি। ছেলেটার চেহারা ভালো। গায়ের রঙও নিশ্চয়ই ফর্সা ছিল। রোদে পুড়ে সেই রং তামাটে হয়েছে। ইউরোপিয়ানরা এই রং খুব পছন্দ করে। ছেলেটা এখন কথা বেশি বলছে। তবে সে খুব বেশি কথা বলে এমন মনে হচ্ছে না। বিয়ের উত্তেজনায় জড়তা কেটে গেছে। মানসিক উত্তেজনা এক এক মানুষকে এক একভাবে বদলায়। শওকত তাকিয়ে আছে। জামাল চিটাগংয়ের হলদিয়া নদীর রুইপোনা কিভাবে ঢাকায় এনেছে তার গল্প করছে। গল্প করার ভঙ্গি থেকে সবারই মনে হবে এটা কোনো দুর্দান্ত ডিটেকটিভ গল্প। মাছের পোনা আনা হচ্ছে না, এনরিচ ইউরেনিয়াম আনা হচ্ছে। পদে পদে ক্লাইম্যাক্স। গল্প যেখানে এন্ড ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে সেইখানে আনিকা ঢুকলো। জামালের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই, তোমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে না? জামাল বলল, আছে। আনিকা বলল, আমি ঠিকানা দিচ্ছি, ড্রাইভারকে পাঠাও। আমার বড় খালা আর ছোট খালাকে নিয়ে আসবে। জামাল বলল, আমি সঙ্গে যাই? উনারা মুরব্বী মানুষ। ড্রাইভার দিয়ে উনাদের আনানো ঠিক হবে না। আনিকা বলল, তোমার যেতে হবে না, তোমার এখানে কাজ আছে। ড্রাইভারকে কিছু টাকা দিয়ে দাও। 1 লিটারের 6টা কোক আনবে, 3টে 7 আপ আনবে। ঠান্ডা যেন হয়। আর কিছু? আর কিছু লাগবে না, তুমি হাত মুখ ধুয়ে আসো। ঘামে মুখ তেলতেলা হয়ে আছে। জামাল শওকতের দিকে তাকিয়ে বলল, ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে বাকি গল্পটা বলবো। আমাকে শুধু ধরিয়ে দিতে হবে। আমি যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। কোথায় শেষ করেছি মনে আছে তো? শওকত বলল, মনে আছে। এক সময় আপনার মনে হলো পানিতে অক্সিজেন কমে গেছে, কারণ মাছের পোনাগুলি ঘন ঘন পানিতে ভেসে উঠছে। জামাল বলল, এই সমস্যা তো মাত্র শুরু। সবটা না শুনলে বুঝবেন না। এক্ষুনি আসছি। জামাল অতি ব্যস্ত ভঙ্গিতে ঘর থেকে বের হলো। শওকত বলল, তোমরা এত স্বাভাবিকভাবে কথা বলছো দেখে ভালো লাগছে। আনিকা বলল, ও একটু বোকা। এত স্বাভাবিক ভঙ্গিতে কথা বলাটা যে খুবই অস্বাভাবিক। বোকা বলেই তা সে ধরতে পারছে না। তুমি অতি বুদ্ধিমতী হয়েও কিন্তু স্বাভাবিক আচরণ করছো। আনিকা বলল, মেয়ে হলো পানির মতো, বর্ণহীন। যে পাত্রে তাকে রাখা হবে সে সেই পাত্রের রং তার গায়ে মাখবে। বোকার সঙ্গে যে মেয়ের বিয়ে হবে তার হাবভাব হয়ে যাবে বোকার মতো, আর সেটাই ভালো। তোমার আনন্দিত মুখ দেখতে ভালো লাগছে। আনিকা বলল, ভালো লাগলেই ভালো। কিছুক্ষণ আগে আপনার পুত্রের সঙ্গে আমার কথা হয়েছে।
তাকে আমি আমার বিয়েতে দাওয়াত দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে সে আসছে। তার মা গাড়ি দিয়ে তাকে পাঠাচ্ছেন। শওকত বিস্মিত হয়ে বলল, তাই নাকি? আনিকা বলল, আমিও খুব অবাক হয়েছি। আপনার ছেলে বলেছে তাকে 10-15 মিনিট সময় দিলেই সে মুক্তার মালা বানিয়ে দিবে। আলপিন গরম করে মুক্তার গায়ে ফুটো করতে হবে। আপনি চা খাবেন? শওকত বলল, না, আমার খুব চা খেতে ইচ্ছা করছে। আপনি যদি খান আমি আপনার সঙ্গে 1 কাপ চা খাবো। বাকি জীবনে আর হয়তো আপনার সঙ্গে চা খাওয়া হবে না। আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। পড়ে থাকবো গ্রামে। চাকরি? তোমার চাকরির কি হবে? আনিকা বলল, চাকরি করব না, স্বামীর খামার দেখব, হাঁস মুরগি পালব, স্বামীর সেবা করব। ভাগ্য ভালো হলে ইমনের মতো সুন্দর বুদ্ধিমান 2-1টা ছেলে মেয়ে হয়তো আমাদের হবে। তাদেরকে আদর মমতা ভালোবাসায় বড় করব। আপনার কি মনে হয় আমি পারবো না? শওকত বলল, অবশ্যই পারবে। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি পারবে। থ্যাংক ইউ। আমি পারতে চাই। ইমনের মুক্তোর মালা তৈরি হয়েছে। সময় বেশি লেগেছে, কারণ পুরনো মুক্তা ফেলে দিয়ে মোম গলিয়ে নতুন মুক্তো বানানো হয়েছে। কাজটা ইমন একা করেনি, শওকত তাকে সাহায্য করেছে। যে গভীর মনোযোগে দুজন একসঙ্গে কাজ করছে, সেই মনোযোগ দেখার মতো। শেষ পর্যায়ে জামাল এসে তাদের সঙ্গে যুক্ত হলো। দেখা গেল মুক্তো দিয়ে মালা বানানোর ব্যাপারে তার স্বাভাবিক দক্ষতা আছে। হাত না কাঁপিয়ে সে গলন্ত মোম ফেলতে পারে। আরেকটা মুক্তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে না। মুক্তোর মালা গলায় দিয়ে আনিকা ইমনকে কোলে নিয়ে গালে চুমু দিল। তারপর নিচু হয়ে শওকতকে পা ছুঁয়ে সালাম করলো। তখনও ইমন তার কোলে। চুমু খাওয়ায় ইমন যতটুকু লজ্জা পেয়েছিল, সালাম করায় শওকত ঠিক ততটুকুই লজ্জা পেল। আনিকা বলল, শওকত ভাই, আমি আপনার ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ দাঁড়াই। আপনি আমাদের দুজনের একটা পোর্ট্রেট করে দেন। কাগজ আর গাদাখানিক পেন্সিল আমি আনিয়ে রেখেছি। আজ সারা দুপুর বসে বসে পেন্সিল কেটেছি। ব্লেড দিয়ে পেন্সিল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি। এই দেখেন, কাটা আঙুল। শওকত বলল, ছবি আঁকা ভুলে গেছি আনিকা। চেষ্টা করে দেখুন। তাকান আমাদের দিকে। আমাদের দেখতে সুন্দর লাগছে না? শওকত তাকালো। শওকত তাকালো। সে অবাক হয়ে দেখল আনিকার চোখ জলে টলমল করছে। শুধু তাই না, ইমনেরও চোখ ভর্তি জল। আহারে, কি সুন্দর কম্পোজিশন! কি সুন্দর, কি সুন্দর! চোখ থেকে জল গড়িয়ে পড়লেই এই কম্পোজিশন নষ্ট হয়ে যাবে। শওকতকে যা করতে হবে তা হচ্ছে এই দৃশ্যটা মাথার ভেতর ঢুকিয়ে দিতে হবে। তাদের দিকে আর তাকানো যাবে না। পোর্ট্রেট করতে হবে স্মৃতি থেকে। শওকত হাত বাড়িয়ে বলল, দেখি, কাগজ দেখি। অতি দ্রুত সে পেন্সিল টানছে। কোনো দিকেই তাকাচ্ছে না। অন্যদিকে তাকানোর সময় তার নেই। অনেক অনেক দিন পর তার মাথায় পুরনো ঝড় উঠেছে। কি ভয়ঙ্কর, অথচ কি মধুর সেই ঝড়! ইমন একগাদা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে। বাবার হাতের পেন্সিল ভেঙে যেতেই সে পেন্সিল এগিয়ে দিচ্ছে। তার খুব ইচ্ছা করছে পোর্ট্রেটটা কেমন হচ্ছে উঁকি দিয়ে দেখতে। সেটা সম্ভব হচ্ছে না। তবে না দেখেও ইমন বুঝতে পারছে তার বাবা অসাধারণ একটা পোর্ট্রেট আঁকছেন। নিমন্ত্রিত অতিথিরা সবাই শওকতকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে কৌতূহল এবং বিস্ময়। একটু দূরে আনিকা দাঁড়িয়ে। সে ক্রমাগত কাঁদছে। আনিকার পাশে জামাল বিব্রত মুখে দাঁড়িয়ে। আনিকা তার দিকে তাকিয়ে বলল, এইভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কাঁদছি দেখছো না? আমার হাত ধরো। নাকি হাত ধরতে লজ্জা লাগছে? জামাল হাত ধরল। নিচু গলায় বলল, এত কাঁদছো কেন? আনিকা ধরা গলায় বলল, শওকত ভাইয়ের একটা অসুখ হয়েছিল। অসুখটা আমি সারিয়ে দিয়েছি। এই আনন্দে কাঁদছি।